13 বছর বয়সে যে মানুষটার সাথে কিঞ্জার বিয়ে হয়েছিল, দীর্ঘ 7 বছর পর সেই মানুষটাকে নিজের সামনে দেখে খানিকটা চমকে যায় কিঞ্জা। এতদিন তাদের মাঝে কোনো যোগাযোগ ছিল না, বলতে গেলে মুনতাসির ভাই তার সাথে কোনো যোগাযোগ রাখতে চায়নি। বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল, বিধায় যোগাযোগ করার প্রয়োজন বোধ করেনি সে। কিছুক্ষণ আগে 1 ঘন্টা যাবৎ কিঞ্জাকে তৈরি করতে চেষ্টা করছে রূপন্তী, কিন্তু কিঞ্জা তৈরি হবে না বলে জানিয়েছে। রূপন্তী বিরক্ত হয়ে বলে, আন্টি কল করে তাড়াতাড়ি আসতে বললো আমায়, যেন আমি তোকে একটু সাজিয়ে দিতে পারি, আর তুই কিনা ফকিন্নি সেজে থাকার পরিকল্পনা করেছিস। এসবের কোনো মানে হয় কিঞ্জা? কিঞ্জা বিছানার এক পাশে বসে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দেয়, আমি কি নতুন বউ যে তুই আমাকে সাজাতে এসেছিস? নতুন বইয়ের থেকেও কোনো অংশে কমও না। মুনতাসির ভাইয়া এই প্রথম তোকে দেখবে এত বছর পর, একটু সেজেগুজে থাকা উচিত না তোর? কিঞ্জা মুখ বাঁকিয়ে বলে, হায়, নতুন বউ? যে মানুষটা আমাকে বউ হিসেবে মানা তো দূর, মানুষ হিসাবেই গণ্য করে কিনা সেই বিষয়ে আমি সন্দিহান। আর তার জন্য আমি শাস্তি যাব কেন? আমার এসব একদম ভালো লাগছে না রূপ। এই সাজগোজের জিনিসপত্র সরা আমার চোখের সামনে থেকে। রূপন্তী এতবার বললেও কিঞ্জাকে বোঝাতে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়ে বলে, আচ্ছা, অন্তত এই শাড়িটা পরে নে না। আমি প্রতিদিন যে জামাগুলো পরি ওটাই যথেষ্ট আমার জন্য, শাড়ি পরার কোনো প্রয়োজন নেই। এখন এতে যদি আমাকে ফকিনি লাগে তো তাতেই সই। রূপন্তী দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। এই মেয়ে যে পরিমাণ জেদি, তাতে করে এতটুকু নিশ্চিত করে বলা যায় যে সে কোনো মতেই তৈরি হবে না, তাই বৃথা চেষ্টা না করাই ভালো। দুই বান্ধবীর কথোপকথনের মাঝে তৃতীয় ব্যক্তি এসে হাজির। দরজার কাছে দাঁড়িয়ে মুনতাসিরের চাচাতো বোন সারা উৎফুল্ল স্বরেই বলে ওঠে, কিঞ্জা আপু, ভাইয়া এসে গেছে, তাড়াতাড়ি বাইরে এসো। কথাটা শুনে কোনো এক অজানা কারণে কিঞ্জার হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। কিঞ্জাকে পাথরের ন্যায় বসে থাকতে দেখে রূপন্তী তাড়া দেখিয়ে বলে, আরে বাইরে চল, কতদিন পর তোর বর ফিরল দেশে, দেখতে যাবি চল, আমিও তো দেখি আমার বান্ধবীর বর কতটা সুদর্শন। কথাটা বলে রূপন্তী কিঞ্জার হাতটা ধরে টেনে বাইরে নিয়ে আসে। কিঞ্জার মুখ দেখে বোঝার উপায় নেই যে সে এখন কি ভাবছে বা তার মনের মাঝে এখন কি চলছে। চোখে মুখে না আছে খুশির ঝিলিক, আর না আছে কষ্টের ছাপ। কেমন যেন নিষ্প্রাণ লাগছে তাকে। সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার সময় মুনতাসিরকে দেখে কিঞ্জা খানিকটা চমকে যায়, কারণ মানুষটা তার কল্পনার চেয়েও বেশি সুন্দর। এত বছর পর ভালোবাসার মানুষটাকে সামনে থেকে দেখেও সে কোনো রিয়াকশন দিতে পারছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কিঞ্জার নিজেকে এক্সপ্রেশনলেস মনে হচ্ছে। মিসেস রুবি হাওলাদার ছেলেকে এত বছর পর সামনাসামনি দেখে খুশিতে জড়িয়ে ধরেন। ছেলের দুই গালে চুমু খেয়ে আবেগে আপ্লুত হয়ে বলেন, কেমন আছিস বাবা? চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। নিজের যত্ন নিসনি ওখানে, তাই না? খুব অনিয়ম করেছিস। মুনতাসির মুচকি হেসে বলে, মা, সবাই তো বলে আমি আগের চেয়ে বেশি সুন্দর হয়েছি, আর তুমি বলছো চোখ মুখ শুকিয়ে গেছে আমার? পাশ থেকে মুনতাসিরের চাচি বলে ওঠে, মায়ের কাছে তো এটা মনেই হবে বাবা, হাজার হোক ভাবির কাছ থেকে এত দূরে ছিলে তুমি, নিজের মতো করে আদর যত্ন করতে পারেনি, তাই এমন মনে হচ্ছে। চাচির কথায় মুনতাসির হেসে বলে, কেমন আছেন চাচি? চাচাকে দেখছি না যে, চাচা কোথায়? আমি ভালো আছি বাবা, তোমার চাচা বাজারে গেছে তোমার জন্য পছন্দের ছানার মিষ্টি নিয়ে আসতে, চলে আসবে এখনই। এতক্ষণ যাবৎ মা আর ছেলের মধুর মুহূর্ত উপভোগ করছিলেন মিস্টার মিজানুর রহমান। অতঃপর ছেলের কাছে এসে কাঁধে হাত রেখে তিনি বলেন, বাকি কথাবার্তা পরে হবে, আগে ফ্রেশ হও তুমি, খাওয়া দাওয়া করতে হবে না? অনেক লম্বা জার্নি করে ফিরেছো তুমি, এখন তোমার বিশ্রামের প্রয়োজন। বাবার কথা শুনে মুনতাসির খুশি মনে বলে, তোমার সাথে যে গাড়িতে এত কথা বললাম, তো তোমার কি মনে হয় আমি খুব ক্লান্ত? হ্যাঁ, ক্লান্ত তো অবশ্যই, তবে তোমাদের দেখে সব ক্লান্তি দূর হয়ে গেছে আমার।
কথা বলার এক পর্যায়ে কিছুটা দূরে দুজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে মুনতাসির মাকে প্রশ্ন করে, মা, ওরা কারা? মিসেস হাওলাদার সেই দিকে তাকিয়ে একগাল হেসে বলে, কালো জামা পরা মেয়েটা হলো কিঞ্জা। নিজের বউকেই চিনতে পারছিস না তুই? আর ওর পাশে রূপন্তী দাঁড়িয়ে আছে, ও কিঞ্জার বান্ধবী। মায়ের মুখে বউ কথাটা শুনে মুনতাসিরের মুখ শুকিয়ে যায়। ওই মেয়েটা এত বড় হয়ে গেছে? কিঞ্জাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস হাওলাদার বুড়োদয় কুঁচকে বলে ওঠেন, কিরে, তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয় বলছি। আর রূপন্তী, তুই ওকে সাজিয়ে দিসনি কেন? রূপন্তী গাল ফুলিয়ে বলে, ওকে সাজানোর অনেক চেষ্টা করেছি আন্টি, কিন্তু ওই মেয়ে সাজতে নারাজ। কথাটা বলে রূপন্তী কিঞ্জাকে নিয়ে মুনতাসিরের সামনে এসে দাঁড়ায়। কিঞ্জা কোমল স্বরে মুনতাসিরকে উদ্দেশ্য করে বলে, আসসালামু আলাইকুম। মুনতাসির গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। অনেক বড় হয়ে গেছো দেখছি। 7 বছর পর দেখছেন, তাই এমন মনে হচ্ছে। 7 বছর আগের আমি আর এখনকার আমি নিশ্চয়ই এক হব না। বড় হওয়াটা তো স্বাভাবিক। কিঞ্জার এমন উত্তর শুনে মুনতাসির বলে, বেশ গুছিয়ে কথা বলতে শিখেছো। আগে তো কথা বলতে গিয়ে তোতলাতে। মুনতাসিরের এমন কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায় কিঞ্জার। পুরানো কথা এখন টেনে আনার প্রয়োজন কি, এটা বুঝতে পারছে না সে। বাড়তি আর কোনো কথা না বলে পুনরায় এক পাশে গিয়ে দাঁড়ায় কিঞ্জা। তখনই শরবত হাতে সেখানে সারা এসে হাজির হয়। বড় ভাইকে দেখে হাসি মুখে বলে, কেমন আছো ভাইয়া? আমাকে চিনতে পেরেছো? মুনতাসির সারার দিকে তাকিয়ে এক হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার একমাত্র আদরের বোনকে চিনতে পারবো না আমি? এটাও সম্ভব? সারা হেসে মুনতাসিরকে জড়িয়ে ধরে, তারপর বলে, এই শরবতটা খেয়ে নাও, ভালো লাগবে। মুনতাসির শরবতের গ্লাস হাতে নিয়ে এক চুমুক দিতেই অবাক হয়ে বলে, তুই তো ভালোই শরবত বানাতে পারিস রে সারা। কথাটা বলে ঢকঢক করে গ্লাসে থাকা সম্পূর্ণ শরবতটুকু মুনতাসির খেয়ে নেয়। সারা হেসে বলে, আরে না না, শরবত আমি বানাইনি তো। শরবত তো কিঞ্জা আপু বানিয়েছে। আপুর হাতের বানানো যে কোনো খাবারই অনেক মজা হয়। কথাটা শুনে মুনতাসির কিছুই বলে না, শুধু এক পলক তাকায় কিঞ্জার দিকে। সেও মুনতাসিরের দিকেই তাকিয়েছিল। ফলস্বরূপ তাদের চোখাচোখি হয়ে যায়। পরেক্ষণে কিঞ্জা চোখ সরিয়ে নেয়। আমি ডাইনিংয়ে গিয়ে খাবারগুলো সব সাজিয়ে রাখছি, তোমরা তাড়াতাড়ি করে আসো খালামণি, নয়তো সব খাবার ঠান্ডা হয়ে যাবে। কথাটা বলে কিঞ্জা চলে যায়। তার পেছনে পেছনে রূপন্তীও গিয়ে বলে, মুনতাসির ভাইয়া তো দেখতে বেশ সুন্দর রে, তোর সাথেও কিন্তু ভালোই মানাবে। আমাদের কিঞ্জা তো কম সুন্দরী না, দুজনকে পাশাপাশি সেই লাগবে। কিঞ্জা বিরক্ত হয়ে বলে, 2 দিন পর আমার মুখের ওপর ডিভোর্স পেপার ছুঁড়ে বলবে আমি মুক্তি চাই তোমার থেকে, আর তুই বলছিস সুন্দর মানাবে? মেজাজ খারাপ করিস না তো আমার, সর চোখের সামনে থেকে। রূপন্তী কিঞ্জার এমন ব্যবহারে ভ্যাবাচাকা খেয়ে ভাবে, যা বাবা, কি এমন বললাম যে এই মেয়ে এত রেগে গেল? ভর সন্ধ্যাবেলা ছাদে দাঁড়িয়ে কি করছো? হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে কিঞ্জা। পেছনে লক্ষ্য করে মুনতাসির দাঁড়িয়ে আছে। তাকে দেখে স্বাভাবিক ভঙ্গিতে কিঞ্জা উত্তর দেয়, কানামাছি খেলছি না নিশ্চয়। মুনতাসির বিরক্ত হয়ে বলে, তুমি কি কোনো উত্তর সহজভাবে দিতে পারো না? কিঞ্জার চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে বলে, পড়ন্ত বিকালে ছাদে দাঁড়িয়ে চারপাশটা উপভোগ করতে ভালো লাগে আমার। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা মিস করতে ইচ্ছে করে না আমার। এই সময় আকাশটাকে অদ্ভুত সুন্দর লাগে, তাই প্রায় দিনই বিকেলে শেষ ভাগে ছাদে আসি। আজ একটু বেশি সময় এখানে থাকতে ইচ্ছে করছিল, তাই দাঁড়িয়ে আসি। হঠাৎ মুনতাসির কিঞ্জাকে অবাক করে দিয়ে প্রশ্ন করে, কেমন আছো? কিঞ্জা খানিকটা মুনতাসিরের মুখপানে চেয়ে থাকে। মুনতাসিরের কাছ থেকে এমন প্রশ্ন কখনোই আশা করেনি সে। তাকে এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মুনতাসির পুনরায় প্রশ্ন করে, উত্তর দিলে না যে? কিঞ্জা হালকা হেসে উত্তর দেয়, আপনার কাছ থেকে এমন প্রশ্ন আশা করিনি, এই জন্য অবাক হলাম। যাই হোক, ভালো আছি।
আলহামদুলিল্লাহ। কথাটা বলে কিঞ্জা চলে যেতে চাইলে মুনতাসির বাধা দিয়ে বলে, তোমার সাথে কিছু কথা আছে আমার, সময় হবে তোমার? জি বলুন। সরাসরি আসল কথায় আসি তাহলে, তুমি কি আমাদের এই বিয়েটা মানো? মানে? মানে আমি বলতে চাইছি যে 7 বছর আগে যেভাবে আমাদের বিয়ে হয়েছিল সেই বিয়েটা কি তুমি মানো? কিঞ্জা ভুরুদয় কুঁচকে প্রশ্ন করে। হঠাৎ এমন প্রশ্ন কেন করছেন? প্রশ্নের পিঠে প্রশ্ন না করে উত্তর দাও। যদি বলি হ্যাঁ আমি এই বিয়েটা মানি, তাহলে? কিঞ্জার কাছ থেকে এমন উত্তর হয়তো মুনতাসির আশা করেনি, তাই কিছুটা অপ্রস্তুত হয়ে সে বলে ওঠে, যে বিয়েতে আমাদের মতামত নেওয়া হয়নি, যে সময়টাতে তুমি বাচ্চা ছিলে, যে বিয়েটাকে এক কথায় বাল্য বিবাহ বলা হয়, তুমি সেই বিয়েটা মানো? সবচেয়ে বড় কথা হলো, যে ছেলেটার সাথে তোমার বিয়ে হয়েছে সে তোমাকে পছন্দই করে না, তার সাথে তুমি সারা জীবন থাকতে চাও? কিঞ্জা বিরক্তির স্বরে বলে, আমি কখন বললাম যে আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই? এই বিয়ে মেনে নেওয়ার মানে তো এটাই দাঁড়ায়। আপনি অনেকটা পথ জার্নি করে ফিরেছেন, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। এসব নিয়ে কথা বলার জন্য অনেক সময় আছে আমাদের কাছে, তাই এখন এসব কথা থাক, আমার কাজ আছে, আসছি আমি। কথাটা বলে কিঞ্জা চলে যায়। মুনতাসির কিঞ্জাকে আর কিছু বলার চেষ্টা করে না, সে নিজেও নিচে চলে যায়। রাতের বেলা খাওয়া দাওয়া শেষে সবাই মিলে মুনতাসিরের ঘরে চলে যায় আড্ডা দিতে। সারা কিঞ্জাকেও টেনে নিয়ে এসেছে। আড্ডার মাঝখানে মুনতাসির একটা লাগেজ খুলে বসে। সারা খুশি মনে জিজ্ঞাসা করে, এখানে সবার জন্য উপহার আছে তাই না ভাইয়া? হ্যাঁ। মুনতাসির একটা বাক্স বের করে মায়ের হাতে দিয়ে বলে, এটা তোমার জন্য আম্মু। এটাতে কি আছে নিজেই খুলে দেখো। মিসেস রুবি হাওলাদার বাক্সটা খুলে দেখে, সেখানে স্বর্ণের এক জোড়া কানের দুল আছে। মুনতাসির মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি ঝুমকো অনেক পছন্দ করো, তাই নিয়ে এসেছে এটা, তোমার পছন্দ হয়েছে? মিসেস রুবি হাওলাদার হাসি মুখে বলে, খুব পছন্দ হয়েছে বাবা। কথাটা বলে ছেলের কপালে চুমু এঁকে দেন তিনি। এরপর মুনতাসির বাবার কাছে এগিয়ে যায়, তার হাতে একটা বাক্স দিয়ে বলে, খোলো। মিজানুর রহমান বাক্সটা খুলে দেখেন, সেখানে বেশ দামি একটা পারফিউম রাখা। পারফিউমের কালেকশন করা তার এক প্রকার শখ বলা যায়। এই পারফিউমটা বেশ কিছুদিন যাবৎ তার উইশ লিস্টে ছিল। মুনতাসির বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এটা তোমার উইশ লিস্টে ছিল তাই না? তাই নিয়ে এসেছি তোমার জন্য। মিজানুর রহমান খুশি হয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলেন, আমার ছেলের সব দিকে নজর থাকে, এমন ছেলে পাওয়া তো ভাগ্যের বিষয়। এমন বিশাল কিছু করে ফেলিনি বাবা, বাবা মায়ের পছন্দের দিকে নজর রাখা ছেলে মেয়েদের দায়িত্ব, আমি শুধু সেই দায়িত্বটাই পালন করেছি। তোমাদের হাসি মুখ দেখার জন্য এতটুকু তো আমি করতেই পারি। এক এক করে সবার হাতে তাদের উপহার তুলে দেয় মুনতাসির। সারা তো নতুন মোবাইল পেয়ে ভীষণ খুশি, কিন্তু সবাইকে উপহার দিলেও কিঞ্জাকে কিছু না দেওয়ায় মিসেস রুবি হাওলাদার মুনতাসিরকে জিজ্ঞাসা করেন, সবাইকে তো উপহার দিলি, কিন্তু আমাদের কিঞ্জার উপহার কোথায়? মুনতাসির কিঞ্জার দিকে তাকিয়ে উত্তর দেয়, ওর উপহারও আছে মা, ঠিক সময়ে ওর কাছে সেটা পৌঁছে দিব আমি। ছেলের এমন উত্তরে রবি হাওলাদার খুশি হন এটা ভেবে যে হয়তো তার ছেলে তার বৌমার জন্য বিশেষ কোনো উপহার এনেছে, যা সবার সামনে এসে দিতে চাইছে না। তাই আর কথা বাড়ান না তিনি। আচ্ছা, অনেক ধকল গেছে তোর ওপর, এবার একটু বিশ্রাম নে, সম্ভব হলে এখনই একটু ঘুমিয়ে যা, আমরা আসি এখন। কথাটা বলে সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান তিনি। কিঞ্জা নিজের ঘরে এসে দরজাটা আটকে দিয়ে বিছানায় গিয়ে বসে। কেন যেন তার একদমই ভালো লাগছে না, কেমন যেন দম বন্ধ হয়ে আসছে, অস্থির লাগছে ভীষণ, অকারণেই কাঁদতে ইচ্ছে করছে। আজ বাবা মায়ের কথাও মনে পড়ছে তার। তোমাদের কথা কেন মনে পড়ছে আমার? আমি তো তোমাদের কথা মনে করতে চাই না বাবা মা। তোমরা বেঁচে আছো ঠিকই, কিন্তু আমার কাছে তোমরা মৃত। যে বাবা মা সন্তানের কথা না ভেবে কেবল নিজেদের কথা ভাবে, নিজেদের স্বার্থের কথা ভেবে সন্তানকে বানের জলে ভাসিয়ে দেয়,
সেই বাবা মা আদৌ বাবা মা হওয়ার যোগ্য? তোমরা তো ভালোই আছো নিজেদের মতো করে, কিন্তু আমি, আমার কথা একবারও ভাবলে না তোমরা? 13 বছর বয়সে কি বা বুঝতাম আমি? ছোট্ট একটা বাচ্চা ছিলাম আমি, আর সেই বাচ্চাটাই তোমাদের সুখের পথের বাধা হয়ে দাঁড়ালো। তাই তো সেই বাচ্চাটাকে নিজেদের পথ থেকে সরাতে বিয়ে দিয়ে দিলে। তোমরা জানতে এই বিয়ের কোনো ভবিষ্যৎ নেই, তবুও আমার কথা না ভেবে জোর করে ওই অল্প বয়সেই আমাকে একজনের স্ত্রী হতে বাধ্য করলে তোমরা। দীর্ঘ 7 বছর যাবৎ এক মিথ্যা সম্পর্ককে বয়ে বেড়াচ্ছি আমি। আমি জানি না এই মিথ্যা সম্পর্কের শেষ কোথায়, তবে এটা বেশ ভালোভাবেই জানি যে আমার কপালে সুখ লেখা নেই। আমার নিজের বাবা মা আমার সমস্ত সুখ কেড়ে নিয়েছে নিজেদের সুখের জন্য। আনমনে কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠে কিঞ্জা। তার বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। প্রায়ই এমন হয়, মাঝে মধ্যে তো ঘুমের মাঝেও কান্না করে সে। এত বছর যাবৎ কাঁদতে কাঁদতে আহ, ক্লান্ত হয়ে গিয়েছে কিঞ্জা, তবুও কান্নারা তাকে ছাড়তে নারাজ। রোজ রাতে এই কান্নাই যেন তার একমাত্র সঙ্গী। হঠাৎ দরজায় কড়া নাড়ে কেউ। কিঞ্জা চোখের পানি মুছে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, অতঃপর দীর্ঘশ্বাস ছেড়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে মুনতাসিরকে দাঁড়িয়ে থাকতে দেখে কিঞ্জা জিজ্ঞাসা করে, আপনি এখন এখানে কি করছেন? কেন, এখানে আসা বারণ আমার? আপনারই তো বাড়ি, হ্যাঁ, আপনার যখন যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারেন, কিন্তু এত রাতে আমার ঘরে কেন? তোমাকে তোমার উপহার দিতে এসেছি। কথাটা বলে কিঞ্জার দিকে মুনতাসির একটা বাক্স এগিয়ে দেয়। কিঞ্জা সেটা না নিয়েই বলে, কি আছে এটাতে? নিজেই খুলে দেখো। কিঞ্জা বাক্সটা হাতে নিয়ে খুলে দেখে সেখানে একটা ঘড়ি রাখা আছে। ঘড়িটা দেখে কিঞ্জা প্রশ্নসূচক দৃষ্টিতে মুনতাসিরের দিকে তাকালে সে হাসি মুখে উত্তর দেয়, এটা তোমার জন্য। ঘড়ি কেন? সময় দেখার জন্য। সেটা তো আমিও জানি। এই ঘড়িটা ভবিষ্যতে তোমার কাজে লাগবে, যত্ন করে রেখে দাও কেমন? মুনতাসিরের বলা শেষ কথাটা কিঞ্জার কাছে রহস্যজনক মনে হলেও সেই দিকে পাত্তা না দিয়ে ঘড়িটা পুনরায় বাক্সে রেখে দেয় সে। মুনতাসির শুভরাত্রি বলে চলে যায়। কিঞ্জাও আর কিছু না ভেবে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কান্নাকাটির ফলে তার মাথা ব্যথা করছে, এখন ঘুমের প্রয়োজন তার। শীতের সকাল। কিঞ্জা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে। উঠে কিছুক্ষণ বসে থেকে ফ্রেশ হয়ে একেবারে অজু করে বের হবে সে। ততক্ষণে ফজরের আজান দিয়ে দিয়েছে। সালাত আদায় শেষে কিঞ্জা মনস্থির করে বাইরে যাওয়ার জন্য। বাইরে এখনো বেশ অন্ধকার। এই সময়েই গায়ে একটা চাদর মুড়ি দিয়ে ঘর থেকে বের হয় কিঞ্জা। বাইরে বেরিয়ে বাতাসের মিষ্টি ঘ্রাণ নিতেই তার ঠোঁটের কোণে হাসির রেখা দেখা মেলে। রাতে কান্নাকাটির পর ঘুমিয়ে এখন মনটা ফুরফুরে লাগছে। এই বাড়িতে একটা ছোট্ট সুন্দর বাগান আছে। প্রায় দিন সকালে বাগানে এসে দাঁড়ায় কিঞ্জা। বাড়ির ছাদ, বাগান এইসব তার প্রিয় জায়গা। কিঞ্জার কাছে কেন যেন আপন আপন লাগে এই জায়গাগুলো। বাড়ির সবাই এখনো ঘুম। মুনতাসিরদের বাড়িতে কেবল 4 জন থাকে। আগে অবশ্য কিঞ্জা আর তার খালু জান খালামণি থাকতো, এখন এসে যোগ হয়েছে মুনতাসির। এতদিন 3 জনের সংসার ছিল। পাশেই মুনতাসিরের ছোট চাচার বাড়ি। সেখানে তার চাচা, চাচি, চাচতো বোন সারা আর সারার বড় ভাই ফারহান থাকে। ফারহান অবশ্য এখানে নেই এখন, পড়াশোনার সুবাদে খুলনায় থাকে। 2 দিন যাবৎ বাগানের গাছগুলোতে পানি দেওয়া হয়নি। এই গাছগুলোর খেয়াল কিঞ্জা নিজেই রাখে, কিন্তু ব্যস্ততায় 2 দিন বাগানে তেমন আসা হয়নি তার। তাই কিঞ্জা আপন মনেই বাগানের গাছগুলোতে পানি দিচ্ছিল। এমন সময় পেছন থেকে মুনতাসির বলে ওঠে, এত ভোরে বাইরে কি করছো তুমি? কিঞ্জা পেছনে ফিরে না তাকিয়েই জবাব দেয়, আপনি কি চোখে দেখতে পান না? মানে, আমি যে গাছে পানি দিচ্ছি এটা তো দৃষ্টি শক্তি থাকলে বোঝার কথা, তাই না?
ভোরবেলা গাছে পানি দিতে কে বলেছে তোমাকে? কেন? নিজের ইচ্ছে মতো কাজ করার স্বাধীনতা নেই আমার? কেউ বলবে তারপর আমি কাজটা করব? বড্ড বাচাল মেয়ে তো তুমি। সহজ কথা সহজভাবে বলতে সমস্যা কোথায় তোমার? যে যেমন আমি তার সাথে ঠিক তেমন। ছোটবেলা থেকে দেখে এসেছি আপনি আমাকে একদমই পছন্দ করেন না। বয়সে আপনার থেকে 6 বছরের ছোট আমি, কিন্তু আপনি আপনার বাকি ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করলেও আমার সাথে সবসময় রুড ব্যবহার করেছেন। এরপরেও আপনি আমার কাছ থেকে ভালো কথা কিভাবে আশা করেন মিস্টার নাহিয়ান মুনতাসির? আমারই বাড়িতে থাকছো আমার বাবা মায়ের দয়ায় এত বড় হলে, আর এখন আমার সাথেই এমন আচরণ করছো। অবশ্য কোন বাড়ির মেয়ে দেখতে হবে তো। তোমার মতো মেয়ের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাও তো উচিত না। কথাটা বলে মুনতাসির চলে যায়। সে যদি একটা বার পেছনে ফিরে চাইতো তাহলে দেখতে পেত তার শেষ কথাটার কারণে কারোর চোখের কোণে পানি জমেছে। শুধু মুনতাসির না, মুনতাসিরের চাচিও কয়েকবার কিঞ্জার বংশ নিয়ে কথা বলেছে, কিন্তু কিঞ্জা কিছুতেই বুঝতে পারে না কেন সবাই তার বংশ নিয়ে কথা বলে সব সময়। সে তো জানেও না আসল সমস্যা কোথায়, তবুও মানুষের বিষাক্ত কথাগুলো হজম করে নিতে হয় তাকে। যার পাশে নিজের বাবা মা নেই সে তো চাইলেও জোর গলায় কিছু বলার অধিকার রাখে না। তাই কিঞ্জাও কিছু বলতে পারে না কাউকে। চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নিয়ে বাড়ির ভেতরে যায় কিঞ্জা। এতক্ষণে মিসেস রুবি হাওলাদার উঠে পড়েছেন। উঠেই সরাসরি রান্নাঘরে চলে এসেছেন। এটা তার প্রতিদিনের রুটিন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সরাসরি রান্নাঘরে চলে আসা। এর মাঝে ফজরের ছালা তো আদায় করে নেন অবশ্য। আজকে অসুস্থ থাকায় সেটা আর সম্ভব হয়নি। কিঞ্জা খালামণির কাছে গিয়ে বলে, আজ কি রান্না করবে খালামণি? মুনতাসির চিংড়ি মাছ পছন্দ করে খুব, ওর জন্য একটু চিংড়ি মাছ রান্না করব, আর সাথে মুরগির মাংসের ভুনা। আমি সাহায্য করব? তোর পড়া নেই আজ? সকালে উঠে পড়তে বসিসনি তো? আজ কি হলো? আজকে পড়তে ইচ্ছা করছে না। আজ বরং তোমাকে রান্নার কাজে সাহায্য করি। বলো কি করতে হবে? আচ্ছা, তাহলে পেঁয়াজগুলোকে কেটে দে, সাথে কাঁচা মরিচও কেটে দে কয়েকটা। তারপর রুটিগুলো বানিয়ে নে, আমি ডো বানিয়ে দিচ্ছি তোকে। ঠিক আছে। দুজনে গল্প করতে করতে রান্নার কাজ প্রায় শেষ করে ফেলে ঘন্টা খানেকের মাঝে। এরপর ভাত, মাছ, মাংস, রুটি, সালাদ সব কিছু টেবিলে সাজিয়ে রাখে। সকালে মাঝে মাঝে কিঞ্জা আর খালামণি ভাত খায়, তাছাড়া রুটি খাওয়াও হয় সবার। খাবারগুলো টেবিলে সাজিয়ে রেখে কিঞ্জা মিস্টার মিজানুর রহমান আর মুনতাসিরকে ডেকে আবার রান্নাঘরে চলে যায় চা বানাতে। সবাই এসে খাবার টেবিলে বসলে মুনতাসির খাবার খেতে খেতে বলে, আচ্ছা, আমরা সবাই মিলে কোথাও ঘুরতে গেলে কেমন হয়? মিজানুর রহমান খেতে খেতে উত্তর দেন, মন্দ হয় না। কি বলো গিন্নি? হ্যাঁ, যাওয়াই যায়। অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। ভালোই হবে সবাই মিলে ঘুরতে গেলে। আমি তাহলে চাঁদাদেরও বলি। হ্যাঁ বল। কিঞ্জা চা বানিয়ে এনে টেবিলে রেখে বলে, খালামণি, তুমি অনুমতি দিলে তোমরা ঘুরতে গেলে আমি রূপন্তীর সাথে থাকতাম। ওমা, সে কি কথা! আমরা সবাই যাব। তুই আবার থাকবি কেন? তুইও যাবি আমাদের সাথে? না খালামণি, আমি যাব না। যাবে না কেন কিঞ্জা? কোনো সমস্যা? বলো আমাদের। না না খালুজান, কোনো সমস্যা নেই। আসলে আমার বাইরে যেতে ভালো লাগে না তেমন। আমি কোনো কথাই শুনবো না তোর। তুই আমাদের সাথে যাবি, এটাই শেষ কথা আমার। কিন্তু খালামণি, চুপ, আর একটাও কথা বলবি না। এখন চুপচাপ বসে খেয়ে নে। কিঞ্জা আর কিছুই বলতে পারে না, অগত্যা চুপচাপ খেতে বসে পড়ে সে। বিকালবেলা মুনতাসির, সারা, কিঞ্জা আর রূপন্তী মিলে ঘুরতে বের হয়। বলা ভালো, সারার জোরাজুরিতেই বের হতে বাধ্য হয়েছে বাকিরা। রূপন্তীর আসার কথা ছিল না যদিও, কিন্তু কিঞ্জা তাকে ডেকে নিয়েছে। সারা ছোট মানুষ, সবে মাত্র 10ম শ্রেণীতে পড়ে। ওর সাথে এমনিতেই কথাবার্তা বললেও
কোথাও একটা গিয়ে জড়তা কাজ করে কিঞ্জার মধ্যে। এই জন্য কিঞ্জা সবসময় রূপন্তীকে নিজের পাশে রাখে। সবাই মিলে শপিং মলে ঢুকে পড়ে। সারা একটা স্বর্ণের দোকানে ঢুকে মুনতাসিরকে বলে, ভাইয়া আমি একটা রিং কিনবো। মুনতাসির হাসি মুখে জবাব দেয়, তোর যেটা পছন্দ সেটাই নে ভাইয়া, আজ তোকে তোর পছন্দ মতো জিনিস কিনে দেবে। ইয়ে, লাভ ইউ ভাইয়া। কথাটা বলে সারা ফিঙ্গার রিং দেখতে শুরু করে। কিঞ্জা আপু, রূপন্তী আপু, তোমরাও দেখো না কোনটা বেশি সুন্দর। কিঞ্জা একটা রিং হাতে নিয়ে বলে, এটা খুব সুন্দর, এটা নাও তুমি। সিম্পল একটা গোল্ড রিং, তার মাঝে ছোট ছোট ডায়মন্ড বসানো। সারা সেটা দেখে বলে, না এটা না, এ আর একটু হেভি কিছু দেখো না। আচ্ছা। কিঞ্জা রিংটা রেখে দেয়। এটা তার অনেক পছন্দ হয়েছে। সম্ভব হলে নিজের জন্য নিয়ে নিত এটা, কিন্তু এই মুহূর্তে তার কাছে এই রিং কেনার মতো টাকা নেই। ছোট থেকে এমন অনেক কাজ, এমন অনেক কিছুই পছন্দ হয়েছে তার, কিন্তু মুখ ফুটে চাইতে পারেনি, সাহসটাই হয়ে ওঠেনি তার। অবশেষে প্রায় আধা ঘন্টায় 50টার মতো রিং দেখে একটা রিং পছন্দ করে সারাহা। মুনতাসির সেটাই কিনে দেয় তাকে। এরপর একটা আইসক্রিম পার্লারে ঢুকে সবার জন্য আইসক্রিম অর্ডার দিতে গেলে মুনতাসির কিঞ্জাকে জিজ্ঞাসা করে, কোন ফ্লেভারের আইসক্রিম নেবে? ভ্যানিলা। ভ্যানিলা? সবাই তো চকলেট ফ্লেভার নিল, তোমার চকলেট ফ্লেভার ভালো লাগে না? না। ঠিক আছে, ভ্যানিলা ফ্লেভারই নিচ্ছি তোমার জন্য। কিঞ্জার পাশেই রূপন্তী বসেছিল। সে কিঞ্জার কানের কাছে এসে বলে, মুনতাসির ভাইয়া কিন্তু বেশ ভালোই, তাই না বল? আমার তো বেশ ভালোই লেগেছে। তুই এক কাজ কর, সম্পর্কটা নিয়ে নতুন করে ভাব, তোদের জুটিটা কিন্তু হেব্বি লাগবে রে ভাই। রূপন্তীর কথায় কিঞ্জার চোখ বড় বড় করে তাকালে রূপন্তী হেসে বলে, আমি তো তোর ভালোর জন্যই বললাম। আমার ভালো নিয়ে তোর এত ভাবা লাগবে না। তোর এত ভালো লাগলে তুই প্রপোজ কর গিয়ে। সি সি, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলতেছিস তুই? তোর বর মানে তো আমার ভাই, একদম আপন ভাই যাকে বলে, তাকে আমি কেন প্রপোজ করব? আমার তো তাকে ভাইয়া হিসেবে ভালো লেগেছে, জামাই হিসেবে না। তাহলে চুপচাপ বসে থাক। কিছুক্ষণের মাঝে মুনতাসির সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। সবাই আইসক্রিম হাতে নিয়ে খেতে শুরু করলে কিঞ্জা বলে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরতে হবে। কখন যাবেন আপনারা? পাশ থেকে সারা বলে ওঠে, ফুচকা, ভেলপুরি এসব তো খাওয়াই হলো না। মুনতাসির কিছু একটা ভেবে বলে, সবার জন্য পার্সেলে নিয়ে গেলেই তো হয়। এটা ভালো আইডিয়া, তাহলে চলো যাওয়া যাক। ভার্সিটির ক্লাস শেষে কিঞ্জা আর রূপন্তী একসাথে বের হয়। তাদের দুজনকে দেখে দূর থেকে একজন তাদের দিকে এগিয়ে আসে। ছেলেটাকে দেখে রূপন্তী বলে ওঠে, আরে প্রিয়, এইভাবে দৌড়াচ্ছ কেন? ছেলেটা জোরে জোরে শ্বাস নিয়ে বলে, তোমাদের কাছেই তো আসছিলাম। আমাদের কাছে? কেন, কোনো দরকার? হ্যাঁ, দরকার আছে বলেই তো এলাম। তো বলো, কি দরকার? ফ্রেশার্স ওয়েলকামে সবাই কিছু না কিছু পারফর্ম করবে, তো আমি কাপল ডান্স করতে চাই। রূপন্তী হাসি মুখে বলে ওঠে, বাহ, ভালো তো। তা পার্টনার কে? কিঞ্জা। নিজের নাম শুনে কিঞ্জা চকিত দৃষ্টিতে তাকায় প্রিয়র দিকে। রূপন্তী অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিঞ্জা তোমার ডান্স পার্টনার? যদি সে চায়। কিঞ্জা খানিকটা অপ্রস্তুত হয়ে বলে, আমি এসবের মধ্যে নেই, তুমি অন্য কাউকে অ্যাপ্রোচ করো। আমি তোমার ছায়া নৃত্য পরিবেশনা দেখেছিলাম কিঞ্জা। রূপন্তী ওর ফেসবুক অ্যাকাউন্টে তোমাদের একটা ছায়া নৃত্য পরিবেশনার ভিডিও পোস্ট করেছিল, সেখানেই দেখেছি। আমিও ছায়া নৃত্য করতে চাই, আর তোমার স্টেপগুলো দারুণ ছিল। তাই আমার মনে হয় আমার ডান্স পার্টনার হিসেবে তুমিই বেস্ট। দেখো প্রিয়, আমি এসব খুব একটা পারি না, শখের বশে একটু আধটু নাচতে পছন্দ করি, এটাই। কিন্তু এত এত মানুষের সামনে আমি নাচতে পারবো না। রূপন্তীর অ্যাকাউন্ট লক করা, আর সেখানে বেশিরভাগই আমাদের বন্ধু বান্ধব আর ওর পরিবারের মানুষজন আছে, তাই ওকে অনুমতি দিয়েছিলাম ভিডিওটা পোস্ট করার জন্য। আমার পক্ষে
তোমার ডান্স পার্টনার হওয়া সম্ভব নয়। আমি দুঃখিত। কিঞ্জার মুখ থেকে হতাশাজনক উত্তর পেয়ে প্রিয় অসহায় চোখে রূপন্তীর দিকে তাকিয়ে বলে, তোমার বান্ধবীকে একটু বোঝাও না প্লিজ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রূপন্তী কিঞ্জাকে বলে, ছায়া নৃত্যে তো আর তোর চেহারা দেখাতে হবে না রে। আর তাছাড়া এটা তো খারাপ কিছু না। প্রয়োজনে তো কমফোর্ট জোন অনুযায়ী একটা নাচ বেছে নিবি। বেচারা অনেক আশা নিয়ে এসেছে। প্রিয় কতটা ভালো ছেলে এটা তো আমরা সবাই জানি। তুই নিশ্চিন্তে ওর সাথে পারফর্ম করতে পারিস রে। ওকে একটু সাহায্য করতে রাজি হয়ে যা প্লিজ দোস্ত। কিঞ্জা কি বলবে বুঝে উঠতে পারছে না। তাকে চুপ করে থাকতে দেখে প্রিয় মন খারাপ করে বলে, আচ্ছা বুঝেছি আমি, তুই কমফোর্টেবল ফিল করছিস না তাই তো? ঠিক আছে, সমস্যা নেই। মনের বিরুদ্ধে গিয়ে কখনো কিছু করা উচিত না। কথাটা বলে প্রিয় চলে যায়। রূপন্তী সেই দিকেই তাকিয়ে বলে, রাজি হলে কি হতো বলতো? ও তো তোকে খারাপ কিছু বলেনি। আর তুইও ছায়া নৃত্যেতেও যথেষ্ট কমফোর্টেবল। এভাবে ওকে ফিরিয়ে না দিলেও তো পারতিস। এই ভার্সিটিতে আসার পর থেকে প্রিয় আমাদের অনেক সাহায্য করেছে। আর তুইও ওর জন্য একটু করতে পারলি না? তোর কথা শোনানো শেষ? তাহলে এবার বাড়ি যাই আমরা। রূপন্তী আর কিছুই বলে না, চুপচাপ হাঁটতে শুরু করে কিঞ্জার সাথে। কিঞ্জা পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, বাড়ির সবাই ঘুরতে যাচ্ছে, আমাকেও যেতে হবে। আমি যেতে চাইনি, কিন্তু খালামণির জোরাজুরিতে রাজি হতে হয়েছে আমাকে। আগামী পরশু ঘুরতে যাব আমরা, 3-4 দিনের ট্রিপ। ঘুরে আয়। তুই আমাকে মিস করবি না এই কয়দিন? না, সত্যি। তোকে মিস করব কেন? তুই তো সবসময় আমার সাথেই থাকিস। এই যে এখানে। কথাটা বলে রূপন্তী ওর গলায় থাকা লকেটের দিকে তাকায়। সেখানে তাদের দুজনের ছবি দেওয়া আছে। কিঞ্জার গলায় এই রকমেরই লকেট আছে। কিঞ্জা সেটা দেখে মুচকি হেসে বলে, তোর মতো বন্ধু পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার রে। তোর ভাগ্য তো একদিক থেকে বরাবরই ভালো। বরাবরই মানে? না কিছু না, চল চল, দেরি হয়ে যাচ্ছে। বাড়ি ফিরে কিঞ্জা প্রথমে ফ্রেশ হয়ে নেয়। এরপর খালামণির সাথে দেখা করে কিছুক্ষণ গল্প করার পর খাবার খেয়ে নেয়। এরপর ছাদে চলে যায়। ছাদে আগে থেকেই মুনতাসির দাঁড়িয়ে ছিল। সে আপন মনে নিকোটিনের ধোঁয়া ছড়াচ্ছে। কিঞ্জা সেটা দেখে নীরবে চলে যেতে চাইলে মুনতাসির তাকে ডেকে ওঠে, কিঞ্জা চলে যাচ্ছ কেন? আজ সূর্যাস্ত দেখবে না? না। কেন? আপনাকে বিরক্ত করতে চাইছি না তাই। তুমি এখানে থাকলে আমি বিরক্ত হব, এটা তোমাকে কে বলল? আপনি তো আমাকে পছন্দ করেন না, তাই আমার উপস্থিতি আপনাকে বিরক্তি বোধ করাবে। এটাই তো স্বাভাবিক তাই না? তুমি চাইলে এখানে থাকতে পারো, আমার সমস্যা নেই। কথাটি শুনে কিঞ্জা ছাদের আরেক কর্নারে গিয়ে দাঁড়ায়। আধা ঘন্টার মতো ছাদে দাঁড়িয়ে থাকে দুজন, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। একটু পর মাগরিবের আজান দিবে, আমি নিচে যাচ্ছি, আপনিও চলে আসুন। কথাটা বলে কিঞ্জা চলে যায়। ঘরে এসে কিঞ্জা ফেসবুকটা ওপেন করে বেশ কয়েক মাস পর আজকে মায়ের প্রোফাইলটা চেক করে। সেখানে একটা ছবি দেখে কিঞ্জার নিঃশ্বাসের গতি কমে আসে। 4 দিন আগে নিজের 2 ছেলে মেয়েকে সাথে নিয়ে বেশ সেজে গুজে হাসি মুখে ছবি তুলেছে তার মা। প্রায় ছেলে মেয়েকে সাথে নিয়ে ঘুরতে যান তিনি। অথচ কিঞ্জার খোঁজ নেওয়ার কথা তার কখনো মনেই থাকে না। যেন কিঞ্জা নামের কোনো সন্তানই নেই তার। সৎ ভাই বোনকে দেখে তার কখনো রাগ হয়নি, তাদের দেখে হিংসাও হয়নি, কিন্তু তার মায়ের ওপর হাজারো অভিমান অভিযোগ আছে। তার খুব জানতে ইচ্ছে করে, কি দোষ করেছিল সে? কোন পাপের শাস্তি স্বরূপ সে বাবা মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত? বাবার সাথে কিঞ্জার সম্পর্ক ছোট থেকেই বিশেষ ভালো ছিল না, কিন্তু তার মা তাকে অনেক ভালোবাসতো। সেই মা আজ তার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না, যেন সে আজ বেঁচেই নেই। নিজেকে ভীষণ আনওয়ান্টেড মনে হয় আমার। কেউ চায় না আমাকে, সবাই কেমন যেন পর করে দিয়েছে আমায়, যেন আমি পরগাছা। আমার কোনো প্রয়োজন নেই, তবু আমি এক কোণায় পড়ে থাকি। আমার দিকে কেউ ফিরেও তাকায় না, তারপরেও আমি বেঁচে থাকি অযত্নে অবহেলায়।
মাঝে মাঝে মনে হয় আমার জন্ম নেওয়াই বোধহয় আমার আজন্ম পাপ। দীর্ঘশ্বাস ছেড়ে মোবাইলটা এক পাশে রেখে দেয় কিঞ্জা। কিচ্ছু ভালো লাগছে না তার। রাতটা কিভাবে যেন পেরিয়ে যায়। রাতে খেতেও যায়নি সে, ঘর থেকেই বের হয়নি। সকালে ভার্সিটিতে গিয়ে কিঞ্জা রূপন্তীকে বলে, প্রিয়কে কোথাও দেখছি না কেন বলতো? ওর সাথে তোর কি কাজ? আমার আবার কি কাজ থাকবে? কোনো কাজ নেই। তাহলে ওকে খুঁজছিস কেন? এমনি। কথা বলতে বলতে কিঞ্জা খেয়াল করে প্রিয় আসছে। তাকে দেখে কিঞ্জা এগিয়ে যায় সেই দিকে। প্রিয়, দাঁড়াও। কিঞ্জাকে দেখে প্রিয় কিছুটা অবাক হয়ে বলে, আমাকে ডাকছো? এখানে তুমি ছাড়া আর কারোর নাম কি প্রিয়? প্রিয় মাথা নাড়িয়ে উত্তর দেয়, না। তাহলে অবশ্যই তোমাকে ডাকছি। বলো, কি বলবে? আমি তোমার সাথে কাপল ডান্স করতে রাজি। কিঞ্জার কথা শুনে প্রিয় আর রূপন্তী দুজনেই অবাক হয়। প্রিয় উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, তুমি সত্যি বলছো? আমি মিথ্যা কথা বলি না। আমাদের হাতে এখনো ৬-৭ দিন সময় আছে। আমরা চাইলে এই সময়ের মধ্যে ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। তোমার কোনো সমস্যা নেই তো? কিঞ্জা কিছু একটা ভেবে উত্তর দেয়, একটা সমস্যা তো আছেই। কি সমস্যা? আগামীকাল আমরা ফ্যামিলি ট্যুরে যাচ্ছি, ৩-৪ দিন পর ফিরবো। একদিনে তো প্র্যাকটিস সম্ভব না। দুজনে যখন চিন্তায় মগ্ন তখন রূপন্তী বলে ওঠে, আরে, আমি থাকতে তোরা এইসব নিয়ে চিন্তা করিস কেন? আমি আইডিয়া দিচ্ছি তোদের। কিঞ্জা রূপন্তীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কিসের আইডিয়া? তোরা ভিডিও কলে ডান্স প্র্যাকটিস করবি। ভিডিও কলে? হ্যাঁ, ভিডিও কলে। তোরা সব কিছু ঠিক করে নে, যে কোন গানে নাচবি, স্টেপগুলো কেমন হবে, এইসব আলোচনা করে নে। তারপর একটা সময় ঠিক করে নে, দুজনে মিলে প্র্যাকটিস করবি। এটা কিন্তু রূপন্তী ভালো আইডিয়া দিয়েছে। এটা কিন্তু করাই যায়। প্রিয়র কথা শুনে কিঞ্জা বলে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তাহলে এই কথাটাই রইল। ডান। ভোর ৫টা। আকাশে এখনো সূর্যের দেখা মেলেনি। চারপাশে শীতল হাওয়া বইছে। কিঞ্জার গায়ে কেবল একখানা পাতলা চাদর জড়ানো। ঘুম ঘুম চোখে বাসের সিটে বসে হেলান দিয়ে সে জানালার বাহিরে তাকিয়ে আছে। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছে সে। পাশেই মুনতাসির বসে আছে। যদিও তাদের কারোরই পাশাপাশি বসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু খালামণির জোরাজুরিতে রাজি হতেই হলো শেষমেশ। মুনতাসির শেষ অবধি চেষ্টা করেছে যেন কিঞ্জার পাশে তাকে না বসতে হয়। তবে মায়ের জেদের কাছে তাকেও হার মানতে হয়েছে। কিঞ্জা খানিকটা দূরত্ব রেখেই বসেছে। মুনতাসির কানে ইয়ারফোন গুঁজে ফোনে চোখ রেখেছে, তা রেখেছেই। সরানোর কোনো নামই নেই। যেন মহামূল্যবান কিছু দেখছে সে। খানিকক্ষণের মাঝেই কিঞ্জা ঘুমিয়ে যায়। গতকাল রাতে ঘুমানো হয়নি বলেই চলে। রাত ১১টায় ঢাকা থেকে বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা। ঢাকা থেকে বান্দরবন শহরের দূরত্ব ৩২৬ কিলোমিটার। এতটা পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা। এই সময়ের মাঝে বেশিরভাগ সময়ই জেগেছিল কিঞ্জা। যেহেতু রাতে তেমন ভালো ঘুম হয়নি, তাই এখন ঘুমের কোলে ঢলে পড়েছে সে। মুনতাসির পাশে তাকিয়ে খেয়াল করে কিঞ্জা জড়সড় হয়ে ঘুমিয়ে পড়েছে। মাথা খানিকটা হেলে পড়েছে। কিছু একটা ভেবে মুনতাসির তার কাঁধ এগিয়ে দেয়। কিঞ্জা পরম আবেশে মুনতাসিরের কাঁধে মাথা রেখে আরামে ঘুমায়। পাশ থেকে এইসব দেখে সারা দুটো ছবি তুলে নেয় তাদের। ঘড়ির কাঁটায় সময় যখন ৬টা বেজে ৮ মিনিট, তখন ঘুম ভেঙে যায় কিঞ্জার। চোখ মেলে নিজেকে মুনতাসিরের কাছাকাছি দেখে দ্রুত সরে বসে সে। ইতস্থ করে বলে, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আপনার খুব অসুবিধা হয়েছে তাই না? আমাকে ডাকলেই পারতেন, আমি সরে বসতাম। যাই হোক, আমার এমন কাজের জন্য আমি দুঃখিত। কিঞ্জাকে ইতস্থ করতে দেখে মুনতাসির স্বাভাবিক কণ্ঠে বলে, রিল্যাক্স, তুমি ঘুমাচ্ছিলে তাই বিরক্ত করিনি, আর আমিও বিরক্ত বোধ করিনি। এখানে মাপ চাওয়ার মতো কিংবা দুঃখিত বলার মতো কিছুই হয়নি। কিঞ্জা আগ বাড়িয়ে আর কোনো কথা বলে না। ইতিমধ্যে বাস চট্টগ্রাম শহর পেরিয়ে বান্দরবনের কাছাকাছি চলে এসেছে।
শহরের আঁকাবাঁকা পথ বেয়ে বাস ছুটে চলেছে নিজ গতিতে। চারপাশে সারি সারি গাছ, সবুজের মহিমায় ছেয়ে আছে রাস্তার দুই পাশ। এত সুন্দর দৃশ্য দেখে কিঞ্জার ঘুম যেন নিমিষেই ম্লান হয়ে যায়। দুই চোখ মেলে সবকিছু উপভোগ করতে থাকে। খানিকক্ষণের মাঝেই বাস থেকে নির্দিষ্ট গন্তব্যে এসে থামে। সবাই বাস থেকে নেমে পড়ে। মোট 7 জন এসেছে তারা। মুনতাসিরের বাবা মা, চাচা চাচি, সারা, কিঞ্জা আর মুনতাসির। অবশ্য আরও একজন এসে যুক্ত হবে তাদের সাথে। তার কথা আপাতত থাক। সবাই বাস থেকে নেমে একটা গাড়ি নিয়ে এবার রওনা দেয় নীলাচলের নীলাম্বরী রিসোর্টের দিকে। বান্দরবন সিটি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টে পৌঁছে সবাই রেস্টুরেন্টে ঢুকে আগে নাস্তা করে নেয়। এরপর নিজেদের সাথে আনা ব্যাগগুলো রেখে সবাই আশেপাশে ঘুরতে বের হয়। তাদের চেকিং টাইম 12টাই হওয়ায় এখন বিশ্রাম নেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ 12টা বাজতে এখনো অনেক বেশি বাকি। সকাল সকাল বান্দরবনের পরিবেশটা যেমন অন্যরকম সুন্দর লাগে। বাংলার দার্জিলিং বলে খ্যাতি পাওয়া নীলাচলে এসে যেন প্রকৃতির মাঝে হারিয়ে যায় সবাই। কিঞ্জা নিজের মতো করে চারপাশটা দেখতে শুরু করলে পাশ থেকে সারা বলে ওঠে, কিঞ্জা আপু জানো, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন ভাইয়া নিজের কাঁধ এগিয়ে দিয়েছিল তোমার দিকে, যেন তোমার ঘুমাতে সমস্যা না হয়। আর তোমাকে ঘুমালে এত সুন্দর লাগে যে কি বলবো আর। আমার না তোমাদের দুজনকে একসাথে দেখতে খুব ভালো লাগে। সারার কথা শুনে কিঞ্জা খানিকটা অপ্রস্তুত হয়ে বলে, মুনতাসির ভাইয়া নিজেই কাঁধে এগিয়ে দিয়েছিল? হ্যাঁ। কিঞ্জা অবাক হয়ে ভাবে, এই ছেলের কি হলো? এমনিতেই তো আমাকে পছন্দ করে না, সারাক্ষণ কেমন যেন একটা দৃষ্টিতে তাকায় আমার দিকে, যেন তার চোখ জোড়া বলে দেয় সে আমাকে কতটা অপছন্দ করে। আবার মাঝে মধ্যে কেয়ারও করে। এর কাহিনী কিছুই বুঝতে পারছি না। এই কিঞ্জা আপু, কি ভাবছো তুমি? কিঞ্জা মাথা নাড়িয়ে জবাব দেয়, হুম, কিছু না। বান্দরবন শহরটা একটু বেশি সুন্দর, তাই না? প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইলে জীবনে একবার হলেও বান্দরবনে আসা উচিত। হ্যাঁ, এজন্যই তো বান্দরবনকে প্রকৃতির কন্যা বলা হয়। আমার কয়েকটা ছবি তুলে দাও না আপু। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি তোমার ছবি তুলে দেই। সারার ছবি তোলার এক পর্যায়ে হঠাৎ কিঞ্জার মাথা ঘুরে ওঠে। আশেপাশে ধরার মতো কিছুই না পেয়ে চটজলদি নিচে বসে পড়ে সে। সারা ছুটে এসে জিজ্ঞাসা করে, আপু ঠিক আছো তুমি? কি হলো হঠাৎ? মুনতাসির দূরেই দাঁড়িয়েছিল। সারা চিৎকার করে ভাইয়া বলে ডাকার সাথে সাথেই এগিয়ে আসে সে। কিঞ্জাকে নিচে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? পাশ হতে সারা উত্তর দেয়, আপুর বোধহয় শরীর খারাপ করছে, তাড়াতাড়ি আপুকে নিয়ে চলো এখান থেকে। মুনতাসির কিঞ্জার কাছে এসে বলে, মাথা ঘুরছে? কিঞ্জা ক্লান্ত চোখে মুনতাসিরের দিকে তাকিয়ে বলে, হুম, সাথে প্রচুর গা গোলাচ্ছে আমার। মুনতাসির আর কোনো কথা না বলে কিঞ্জার এক হাত ধরে তাকে দাঁড় করিয়ে দেয়। বলে, আমার হাতটা ধরে সামনের দিকে চলো। মিসেস রুবি হাওলাদার নিজের ছোট জায়ের সাথে এক পাশে বসে গল্প করছিলেন। মুনতাসিরের হাত ধরে টালমাটাল অবস্থায় কিঞ্জাকে এগিয়ে আসতে দেখে তিনি জিজ্ঞাসা করেন, কি হয়েছে কিঞ্জার? মাথা ঘুরছে বোধহয়, ঠিকমতো দাঁড়াতেই পারছেই না। কথাটা বলে মুনতাসির রিসোর্টের এক কোণে বসে, সেখানে বসার জায়গা আছে, সেখানে বসিয়ে দেয় কিঞ্জাকে। তারপর কোথায় যেন চলে যায়। রুবি হাওলাদার কিঞ্জার কাছে বসে বলেন, বেশি কি শরীর খারাপ করছে? কিঞ্জা ধীর কণ্ঠে উত্তর দেয়, আমি তো জার্নি করতে পারি না, তুমি তো জানো, এই জন্যই আমি আসতে চাইনি। আমার তো এমন শরীর খারাপ প্রায় সম্ভাবনা আছে, আমার জন্য খামোখা তোমাদের ঘোরাঘুরিতে ব্যাঘাত ঘটবে। মুনতাসির কোথা থেকে যেন তেঁতুল পানি এনে কিঞ্জাকে দেয় আর বলে, এটা খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। কিঞ্জা গ্লাস হাতে নিয়ে একটু একটু করে পুরো তেঁতুল পানিটা খেয়ে নেয়। এর মাঝেই খবর আসে রিসোর্টের রুমে যখন প্রবেশ করা যাবে, রুবি হাওলাদার সারাকে বলেন, তুই ওকে নিয়ে যা, বিছানায় শুয়ে দিবি আগে,
মেয়েটার এখন বিশ্রাম দরকার। ঠিক আছে বড় আব্বু। আপু, তুমি চলো আমার সাথে। সারার হাত ধরে কিঞ্জা উঠে দাঁড়ায়। গা গোলানো যদিও বা কমেছে, তবে মাথাটা এখনো ঘোরাচ্ছে। মনে হচ্ছে যেন সারা হাত ছেড়ে দিলেই সে মাটিতে নুয়ে পড়বে। মোট 4টে রুম বুক করা হয়েছে। একটাতে সারা আর কিঞ্জা থাকবে। সব রুমেই দুজন করে থাকবে। সারা নিজেদের রুমে এসে কিঞ্জারকে বিছানায় শুইয়ে দেয়। বিছানায় শুয়ে কিঞ্জা চোখ দুটো বন্ধ করে নেয়। আচানক তার মনে পড়ে আজ থেকে প্রায় 8 বছর আগের কথা। বাবা মায়ের ডিভোর্সের আগে সেবার ছিল কিঞ্জার তার বাবা মায়ের সাথে শেষ ঘোরাঘুরি। ছোট থেকে কিঞ্জা জার্নি করতে পারে না, সেই সবেরও ব্যতিক্রম হয়নি। গাড়িতেই বমি করতে করতে একাকার অবস্থা করে ফেলেছিল সে। কিঞ্জার বাবা সেদিন মেয়ের এমন অবস্থা দেখে একটুও বিরক্ত হয়নি, বরং মেয়েকে নিজের কাছে আগলে রেখেছিলেন। বারবার জিজ্ঞাসা করছিলেন, আম্মু তুমি ঠিক আছো? মায়ের চেহারায় ছিল মমতার ছাপ। হয়তো আলাদা হওয়ার আগে তার কিঞ্জাকে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতে চাইছিলেন, যেন এইসব স্মৃতি নিয়েই গোটা একটা জীবন কাটিয়ে দিতে পারে মেয়েটা। বাবা মায়ের সাথে শেষ ট্যুরের প্রতিটা মুহূর্ত কিঞ্জার এখনো স্পষ্ট মনে আছে। সেরা কিছু মুহূর্ত ছিল সেগুলো। কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে গিয়েছিল তারা। একটা সময় সমুদ্র ভীষণ ভালো লাগতো কিঞ্জার। তারপর কি যেন হলো, সমুদ্রকে ঘৃণা করতে শুরু করলো সে। ধীরে ধীরে পাহাড় হয়ে উঠল তার পছন্দের জায়গা, ভালোবাসার জায়গা। পুরানো কথা মনে পড়তেই কিঞ্জার চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কান্না আটকানোর চেষ্টা করে খানিকটা কেঁপে ওঠে সে। ওষ্ঠদ্বয় অনবরত কাঁপতে শুরু করে। এর মাঝে কিঞ্জার ফোনটা বেজে ওঠে। রূপন্তী কল দিয়েছে। কিঞ্জার চোখের কোণে জমে থাকা অশ্রুকণা মুছে কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বান্দরবনে ঠিকমতো পৌঁছেছিস তোরা? হুম। কি ব্যাপার, তোর কণ্ঠ এমন লাগছে কেন? ঠিক আছিস তুই? হুম, ঠিক আছি, কিন্তু একটু শরীর খারাপ লাগছিল, এখন ঠিক আছি। আচ্ছা, সাবধানে থাকবি আর নিজের খেয়াল রাখবি সব সময়। তোর তো আবার বেখেয়ালি স্বভাব। ওখানে কিন্তু আমি নেই, তাই নিজেই নিজেকে সামলে রাখবি। নিজের প্রতি বড্ড বেশি উদাসীন তুই, এজন্যই তো তোকে নিয়ে এত চিন্তা হয় আমার। আচ্ছা বাবা, এত চিন্তা করতে হবে না, আমি নিজের খেয়াল রাখবো। মনে থাকে যেন এই কথা। আমি একটু পর পর কল দিয়ে তোর খোঁজ খবর নিব। খেয়েছিস তুই কিছু? হ্যাঁ, খেয়েছি। সময় মতো খাবি কিন্তু। এখন রাখছি আমি, একটু কাজ আছে আমার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কথা বলা শেষে দরজার দিকে নজর যায় কিঞ্জার। মুনতাসির তার দিকেই তাকিয়ে আছে। বলে, কথা বলা শেষ? হ্যাঁ, কিছু বলবেন? মুনতাসির ঘরের ভেতর প্রবেশ করে কিঞ্জার হাতে একটা ঔষধ দিয়ে বলে, বেশি খারাপ লাগে এটা খেয়ে নিও। আর কোনো কিছুর প্রয়োজন হলে সারাকে বলবে, ও আমাকে বলে দেবে, ঠিক আছে? কিঞ্জা মাথা নাড়িয়ে বলে, হুম। মুনতাসির কিঞ্জার দিকে এক পলক চেয়ে চলে যায়। কিঞ্জা ঔষধের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এত ভালো ব্যবহার হজম হচ্ছে না না তোমার? এই ছেলে এত ভদ্র হলো কবে থেকে? বদ্ধ ঘরের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে 8 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে। একটু পর পর পাশের ঘর থেকে ভেসে আসছে চিৎকারের শব্দ। সেই শব্দে ভয়ে লাগছে তার। আচানক একটা শব্দে কেঁপে ওঠা বাচ্চা মেয়েটা, আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার সাহস হয় কিভাবে তোমার? সাজ্জাদের কথা শুনে চোখ ছলছল করে ওঠে রিমার। ডান গালে বেশ ভালোভাবেই 5 আঙ্গুলের ছাপ বসে গেছে তার। গালে হাত রেখেই সে কম্পিত কণ্ঠে বলে ওঠে, আমি তোমার স্ত্রী সাজ্জাদ। তোমার সব কিছুতেই আমার অধিকার থাকবে না তো আর কার অধিকার থাকবে? ওই বাইরের মেয়েটার? হ্যাঁ, এখন থেকে আমার ওপর শুধু মারিয়ার অধিকার থাকবে, তোমার নয়। সাজ্জাদ। নিজের স্বামীর মুখে থেকে এমন কথা শুনে রিমা যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। দীর্ঘ 9 বছরের সংসার জীবনে তাকে যে এমন কিছুর সম্মুখীন হতে হবে
তা কখনো ভাবতে পারেনি সে। 8 বছরের ফুটফুটে এক কন্যা সন্তান নিয়ে বেশ চলছিল তাদের সংসার। হঠাৎ এক দমকা হাওয়ায় সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল। তোমার প্রতি আমার আর কোনো অনুভূতি কাজ করে না। এমতো অবস্থায় তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। একে তো বাক্যহারা, তার উপর সাজ্জাদের মুখ থেকে এমন কিছু শুনে রিমার পুরো দুনিয়া যেন মুহূর্তের মাঝেই অন্ধকার হয়ে যায়। 4 বছরের প্রেম, অতঃপর বিয়ে, এরপর কেটে গেল 9টি বছর। এক কন্যা সন্তানের বাবা মা হলাম আমরা, হাসি খুশিই তো ছিলাম আমরা। 13 বছরের ভালোবাসা কিভাবে ভুলে গেলে তুমি? আমায় পাওয়ার জন্য কত কিছু করেছিলে তুমি, আর আজ সেই তুমি বলছো যে আমার প্রতি তোমার আর কোনো অনুভূতি কাজ করে না। এটাই তোমার ভালোবাসা? কথাগুলো বলতে গিয়ে বারবার গলা ধরে আসছিল রিমার। সে যেন আজ কথা বলতেই ভুলে গেছে। সাজ্জাদ বিরক্তির কণ্ঠে বলে, সময়ের সাথে সাথে সব বদলায়, ভালোবাসাও বদলায়। হ্যাঁ, ভালোবাসাও বদলায়। আর কোনো কথা খুঁজে পায় না রিমা। চুপচাপ ঘর থেকে বেরিয়ে মেয়ের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। মেয়ে কোথায় সেদিকে খেয়াল না দিয়েই মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সে। খানিকটা দূরেই মাটিতে উপুড় হয়ে বসেছিল তার 8 বছর বয়সী কন্যা সন্তান কিঞ্জা। কিঞ্জা মাকে এইভাবে কাঁদতে দেখে এগিয়ে আসে, মায়ের কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? মেয়ের কথায় চোখ তুলে মেয়ের দিকে তাকায় রিমা। কিছুক্ষণ তাকিয়ে থেকে মেয়েকে জড়িয়ে ধরে পুনরায় কান্নায় ভেঙে পড়ে সে। সে কিভাবে বলবে তার মেয়েকে যে তার মনের মাঝে এখন কি চলছে? মা কিছু বলছে না দেখে কিঞ্জাও চুপ হয়ে যায়। ছোট্ট কিঞ্জা মায়ের চোখের পানির আসল কারণ বুঝতে না পারলেও এটুকু ঠিকই বুঝতে পারে যে তার মা ভালো নেই। এজন্য বোধহয় নিজের 2 হাতে মাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সে। এ ছিল সুখী একটা পরিবারের তছনছ হয়ে যাওয়ার গল্প, যে গল্পে কোনো আনন্দ নেই, আছে শুধু একরাশ তিক্ত অনুভূতি আর বিষাদের সুর। পুরনো কথা ভেবে মন খারাপ হয়ে যায় কিঞ্জার। বর্তমানে দাঁড়িয়ে প্রায় সময় তার অতীতের কথা মনে পড়ে। মনে পড়ে একটা সাজানো গোছানো সংসার কিভাবে তছনছ হয়ে গিয়েছিল কেবল ভালোবাসা হারিয়ে যাওয়ার কারণে। ঘরে একাই ছিল সে, একা ছিল বলেই এইসব ভাবছিল কিঞ্জা। বাকিরা ঘুরতে বেরিয়েছে, কিন্তু অসুস্থ বোধ করার কারণে কিঞ্জা আজ আর কোথাও বের হয়নি। হঠাৎ দরজায় কড়া নাড়ে কেউ। কিঞ্জা উঠে গিয়ে দরজাটা খুলে খানিকটা অবাক হয়ে বলে, ফারহান। ফারহান হেসে বলে, কি অবস্থা মিস চশমিশ? কেমন আছিস এখন? একটু ভালো লাগছে এখন। তুই কখন এলি? আমি তো এসে বাকি সবার সাথে ঘুরেও এলাম। তোর কথা জিজ্ঞাসা করায় বড় আম্মু বলল তুই অসুস্থ, তাই রিসোর্টে এসে সবার আগে তোর কাছে এলাম। হাই, ভেতরে আয়। ফারহান ভেতরে এসে একটা চেয়ার টেনে বসে বলে, এখনো শরীর খারাপ লাগছে? না, এখন ঠিক আছি। তারপর বল, কেমন চলছে দিনকাল? ভার্সিটিতে কেমন লাগছে? ভালোই লাগছে। আমার তো ভাই, তোদের সবাইকে ছেড়ে এত দূরে একা একা থাকতে মোটেও ভালো লাগে না। পড়াশোনার জন্য একটু তো আত্মত্যাগ তো করতেই হবে, তাই না? একটাই তো জীবন, এত আত্মত্যাগ করলে জীবনের মজা থাকবে? তুই তো সব সময়ের জন্যই চিলমুড়ের অধিকারী। তোর জীবনের মজা না থাকলে আর কার জীবনে থাকবে বলতো? মজা সব সাজা হয়ে গেছে রে ভাই। তাদের কথা বলার এক পর্যায়ে সারা এসে বলে, সমবয়সী হওয়ায় এই এক মজা, কত সহজে বন্ধু হওয়া যায়, আর দেখা হলেই রাজ্যের গল্প জুড়ে দেওয়া যায়। কিঞ্জা হেসে বলে, কেন, তুমিও আমার ভালো বন্ধু, তোমার সাথেও তো আমি গল্প করি। হ্যাঁ, কিন্তু ভাইয়ার সাথে যেভাবে কথা বলো সেভাবে তো আর বলো না। ফারহান বোনের কান ধরে বলে, বন্ধু, গল্প, এসবের জন্য অনেক সময় পড়ে আছে বাচ্চা। আগে ঠিকমতো পড়াশোনা কর। আহ ভাইয়া, লাগছে তো, ছাড়ো আমার কান। কিঞ্জা বিরক্ত হয়ে বলে, এসব কি ফারহান, ছাড়ো ওর কান। আচ্ছা, ছেড়ে দিলাম। শোন, আমি ফ্রেশ হতে গেলাম, খাবার টেবিলে দেখা হবে। আচ্ছা।
কথাটা বলে ফারহান চলে যায়। সারাও ব্যস্ত হয়ে যায় মোবাইল নিয়ে। কিঞ্জা ঘর থেকে বেরিয়ে খোলামেলা একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। একটু পর সেখানে মুনতাসির চলে আসে। এসেই সর্বপ্রথম জিজ্ঞাসা করে, শরীর কেমন আছে এখন? কিঞ্জা উত্তরে বলে, ভালো আছি এখন। মুখে এই উত্তর দিলেও আনমনে সে ভাবে, সবাই শুধু শরীরেরই খোঁজ নেয়, মনের খোঁজ কেউ নেয় না। অথচ মনের খোঁজ সবার আগে নেওয়া উচিত, কারণ মন ভালো থাকলে তবেই না শরীর ভালো থাকবে। সবাই খাবার টেবিলে খেতে আসছে, তুমিও চলে আসো। হুম, আসছি একটু পর, আপনি যান। ঠিক আছে। খাবার টেবিলেও সবাই কিঞ্জার খোঁজ নেয় যে সে এখন কেমন আছে। কিঞ্জাও উত্তর দেয় হাসি মুখে। খাওয়ার এক পর্যায়ে কিঞ্জা খেয়াল করে মুনতাসির তার দিকেই তাকিয়ে আছে। ফলস্বরূপ তাদের চোখাচোখি হয়ে যায়। কিঞ্জা ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করে, তাকিয়ে আছো কেন? কি হয়েছে? মুনতাসিরও মাথা নাড়িয়ে জবাব দেয়, কিছু না, এমনি। খানিকক্ষণ পর সবার খাওয়া যখন প্রায় শেষের দিকে, তখন ফারহান তার মাকে উদ্দেশ্য করে বলে, আম্মু, আমার না আর একা থাকতে ইচ্ছে করে না। মুনতাসির দুষ্টুমি করে বলে, বিয়ে করবি? সে তো করা লাগবেই, কিন্তু আমার আগে তো তোমার সিরিয়াল। রুবি হাওলাদার হেসে বলে, ওর বউ তো তৈরিই আছে, তোর পছন্দের কেউ আছে কিনা সেটা বল। ফারহান একটু অদ্ভুত নজরে কিঞ্চার দিকে তাকিয়ে বলে, পছন্দের একজন তো আছেই, কিন্তু সে কখনো আমার হবে কিনা তা জানি না। ফারহানের বাবা জিজ্ঞাসা করে, এটা কেমন কথা? ধরে নিতে পারো সে আমার একতরফা ভালোবাসা, আমার অনুভূতির কথা সে এখনো জানে না, তাকে জানানোর সাহস নেই আমার। মুনতাসির গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে ওঠে, কাউকে ভালোবাসলে সেটা বলে দিতে হয়, লুকিয়ে ভালোবাসার কোনো দাম আছে কি? সে যদি জানতেই না পারে যে তুই তাকে ভালোবাসিস, তাহলে উত্তর দেবে কিভাবে? রিজেক্ট করবে না একসেপ্ট করবে, এটা তো পরের কথা, আগে তো তারকে জানতে হবে, তাই না? কিঞ্জা কি ভেবে যেন উত্তর দেয়, কিছু কিছু ভালোবাসা অব্যক্ত থাকা ভালো, সব ভালোবাসা প্রকাশ করতে নেই। ভোর ৬টা। সবাই ঘুম থেকে উঠে পড়েছে ইতিমধ্যে, কারণ আজ ভোরবেলা থেকেই সবাই ঘুরতে বের হবে। আশেপাশের কিছু জায়গা দেখার জন্য বেরিয়েছে সবাই। রাতে বেশ ভালো ঘুম হওয়ায় কিঞ্জাবু বেরিয়েছে। আপাতত শরীরটা বেশ ভালোই লাগছে তার। বাকি সবাই সামনে এগিয়ে গিয়েছে, তবে কিঞ্জা আর ফারহান পিছিয়ে পড়েছে। দুজনে গল্প করতে করতে সামনে অগ্রসর হওয়ার সময় হঠাৎ কিঞ্জা পাথরে হোঁচট খেয়ে পড়তে ধরলে ফারহান হাত ধরে তাকে বাঁচিয়ে নেয়। এমন সময় সেখানে মুনতাসির। সেখানে এলে ফারহান খানিকটা অপ্রস্তুত হলেও কিঞ্জা স্বাভাবিক থাকে। মুনতাসিরের দৃষ্টি বলে দিচ্ছে সে হয়তো এই পরিস্থিতি মোটেও দেখতে চায়নি। ফারহান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, ভাইয়া, তুমিও পেছনে পড়েছো? ফারহানের কথাই মুনতাসির বলে, হ্যাঁ, আমি অন্যদিকে চলে গিয়েছিলাম। ভাগ্যিস অন্যদিকে চলে গিয়েছিলাম। মানে? না, কিছু না। আচ্ছা চলো, সামনে এগিয়ে যাই আমরা। বাকিরা অনেকটা সামনে এগিয়ে গিয়েছে। হুম, চল। কিঞ্জা পুরোটা সময় নীরব ছিল। ফারহান মুনতাসিরের কথা বুঝতে না পারলেও কিঞ্জা ঠিকই বুঝতে পেরেছে মুনতাসির কোন উদ্দেশ্যে কথাটা বলেছে। চাইলে সে উত্তর দিতে পারত, কিন্তু কথার কথাই বাড়ে, অশান্তির সৃষ্টি হয়। তার চেয়ে নীরব থেকে শান্তি বজায় রাখাই শ্রেয় বলে মনে হয় কিঞ্জার। আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে প্রকৃতি বিলাস করে সবাই চলে যায় রিসোর্টে সকালের খাবার খেতে। খাওয়ার পর্ব শেষ হওয়ায় এবার সকলে মিলে বের হয় নীলাচল পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। পর্যটন কেন্দ্রের ভেতরে ঢুকে প্রত্যেকে নিজের মতো করে ঘুরতে শুরু করে। ফারহান আর কিঞ্জা একসাথেই আছে। হাঁটতে হাঁটতে ফারহান কিঞ্জাকে জিজ্ঞাসা করে, আমার বিষয়ে কিছু ভাবলি? কিঞ্জা ভাবলেশহীন কণ্ঠে বলে দেয়, আপাতত আমি কাউকে নিয়ে ভাবতে চাই না। কেন? তোর ভাইয়ার সাথে আমার বিয়ে হয়েছে, এটা জানিস তো তুই? হুম, জানি। তাহলে এই প্রশ্ন কেন করছিস? আমি নিজের জীবন নিয়ে টালমাটাল অবস্থায় আছি। অথই সমুদ্রে আটকা পড়েছি আমি।
না পারছি সমুদ্রের কিনারায় পৌঁছাতে, আর না পারছি ডুবে যেতে। সমুদ্রের জলের মাঝে ভেসে আছি আমি, আমার এই ভেসে থাকা জীবন নিয়ে। ভাবতে ভাবতে এখন আমি বাকি সব কিছুই ভুলে যেতে গিয়েছি। আমার কি মনে হয় জানিস, তোদের এই বিয়েটা টিকবে না। আমারও এটাই মনে হয়। বড় আম্মু আবেগের বশবর্তী হয়ে অনেকটা অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বিয়েটা এভাবে দেওয়া উচিত হয়নি। বিয়ে সারা জীবনের বিষয়, অথচ এই বিয়ের পর ভবিষ্যতে তুই আর ভাইয়া কেমন থাকবি, আদৌ কখনো সুখে থাকবি কিনা, এসব কেউই ভাবেনি। একটা ভুল সিদ্ধান্তের জন্য তোদের জীবনটা শেষমেশ নষ্ট হয়ে যায়। আমার জীবন কখনো সুখের ছিল না, তাই সুখের আশা করি না। আর তুই জীবন নষ্টের কথা বলছিস, সে তো আমার বাবা মায়ের বিচ্ছেদের সময়ই হয়ে গিয়েছে। নতুন করে আর কোনোভাবে জীবন নষ্ট হওয়ার বাকি নেই। তাদের কথা বলার এক পর্যায়ে কোথা থেকে যেন সারা দৌড়ে এলো। আপু আপু, ওইদিকে সুন্দর একটা ভিউ আছে, আমি ছবি তুলবো, তাড়াতাড়ি এসো তুমি। কথাটা বলে কিঞ্জার হাত ধরে সেই দিকে টেনে নিয়ে যায় সারহা। ফারহান এক দৃষ্টিতে কিঞ্জার যাওয়ার পানে চেয়ে থাকে। এমন সময় মুনতাসির ফারহানের পাশে এসে দাঁড়িয়ে বলে, তুই যাকে ভালোবাসিস, তার জীবনে কি অন্য কেউ আছে? আচানক এমন প্রশ্নে চমকে ওঠে ফারহান। খানিকক্ষণ নীরবতা পালন করে বলে ওঠে, হয়তো। মুনতাসির কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হয়তো সে কিছু একটা ভাবছে। এবার ফারহান মুনতাসিরকে জিজ্ঞাসা করে, তুমি কি কিঞ্জার সাথে সংসার করতে চাও ভাইয়া? হঠাৎ এই প্রশ্ন কেন করছিস? এমনি মনে হলো তাই। বলো না, তুমি কি কিঞ্জার সাথে সংসার করবে? এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে, আমিও না। কথাটা বলে মুনতাসির অন্যদিকে চলে যায়। ফারহান হতাশ চোখে আকাশ পানে চেয়ে থাকে। সারার মোবাইলে ছবি তোলার পর কিঞ্জা ছবিগুলো দেখার সময় একটা ছবির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। সেটা সেই দিনের বাসের ছবি, যখন কিঞ্জা মুনতাসিরের কাঁধে মাথা রেখে নিশ্চিন্ত মনে ঘুমিয়েছিল। ঘুমন্ত কিঞ্জার মুখের সামনে কিছু চুল এসে পড়ছিল। সেই সময় মুনতাসির তখন স্থির দৃষ্টিতে কিঞ্জার দিকেই তাকিয়েছিল। ছবিটা দেখে কিঞ্জা আনমনেই মুচকি হাসে। তার তাকে এক দৃষ্টিতে মোবাইলের দিকে তাকিয়ে থাকতে দেখে সারা সেই দিকেই তাকিয়ে ছবিটা দেখে বলে, তোমাদের দুজনকে এভাবে একসাথে দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই এই সুন্দর ছবিটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য তুলেছিলাম। সুন্দর না ছবিটা? কিঞ্চার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি রেখে তারপর বলে, হুম, সুন্দর। আমি তোমার মোবাইলে এই ছবিটা পাঠিয়ে দিব নে। আচ্ছা। কিঞ্জা খেয়াল করে হঠাৎ করেই তার ভালো লাগছে। মনের মাঝে ভালো লাগা কাজ করছে। এই ভালো লাগার কারণ সে নিজেও জানে না। তবে কেন চায় না এই ভালো লাগার সবটুকু থাকুক তার জীবনে? ঘোরাঘুরি শেষ করে বিকালের দিকে সবাই রিসোর্টে ফিরে আসে। কিঞ্জাকে রুবি হাওলাদার নিজেদের ঘরে ডেকে বলেন, শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ খালামণি, বলো। সেখানে রুবি হাওলাদার আর কিঞ্জার পাশাপাশি মিজানুর রহমানও উপস্থিত। তাই তিনিও কথা শুরু করেন। শোনো কিঞ্জা, হিসাব অনুযায়ী তুমি আমাদের বৌমা। বেশ আগেই তোমার আর মুনতাসিরের বিয়ে হয়েছে। তবে এই কথাটা আমাদের পরিবারের কয়েকজন মানুষের বাইরে আর কেউই জানে না। বাইরের মানুষের মধ্যে একমাত্র তোমার বান্ধবী রূপন্তী জানে। মেয়েটা তোমার বিশ্বস্ত, তাই জানানোর পরেও কোনো সমস্যা হয়নি। কিন্তু আমরা চাই আমরা চাই এবার সবাই জানো তুমি আমাদের একমাত্র ছেলের বউ। তাই এখান থেকে ফিরে গিয়ে আমরা বিয়ে নিয়ে আলোচনা করব। আজকেও আমরা এইসব নিয়েই বলছিলাম। তা তোমার কোনো আপত্তি নেই তো এখন আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে? কিঞ্জা ম্লান গলায় বলে,